কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটাতে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। তো কেন রেডি হচ্ছি বুঝতেই পেরে গেছো আশা করি এতক্ষণে। গতকাল আমি আমার বিয়ের দিনের ভিডিও পোস্ট করেছিলাম এবং আজকে আমার বিদায়। বিদায় কথাটার অর্থ সবাই জানো, চলে যাওয়া বা ছেড়ে যাওয়া বা বিচ্ছেদ হয়ে যাওয়া। কিন্তু আমি মন থেকে একেবারেই মনে করি না যে বিদায় মানে একেবারের জন্য চলে যাওয়া বা সাময়িকভাবেও চলে যাওয়া। হ্যাঁ, অবশ্যই এটা সাময়িকভাবে তো চলে যাওয়া বটেই, কিন্তু মন থেকে নয়। 28টা বছর যে বাড়িটাতে কাটালাম, সেই বাড়ির সব কিছুকেই এক মুহূর্তে পর করে দেওয়া বা দূর করে দেওয়া এতটা মুখের কথা নয়। এবং আমি আমার জীবনে সবথেকে বেশি ভাগ্যবান আমি মনে করি নিজেকে, কারণ খুব কাছেই আমার শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ি মানে আমার বন্ধুর বাড়ি বলা যেতে পারে। একদম ছোটোবেলা থেকে দুজনে একসাথে মানুষ এবং দুজনে একেবারেই কাছাকাছি থেকে পড়াশোনা করা, এবং দুই পরিবারও একসাথে ছিল। কিন্তু যাই হোক, আমি যতই আনন্দ করি বা সবাইকে হাসানোর চেষ্টা করি, মা তো মাই হয়। তো আমার মামনি তাই চোখের জল একেবারেই ধরে রাখতে পারেনি, তো শেষ মুহূর্ত পর্যন্ত কেঁদেই ফেলেছিল। যদিও আমি একেবারেই প্ল্যান করেছিলাম আমি এমনই কীর্তিকলাপ করব যাতে করে কারোরই না কান্না পায়। তো কেউই কাঁদেনি, সবাই হেসেইছে উল্টে, কিন্তু আমার মামনি আলটিমেটলি ধরে রাখতে পারেনি, কেঁদে ফেলেছে। কারণ অবশ্যই সে তো মা, তার মনে হয়েইছে যে আলটিমেটলি সে তো পরই হয়ে যাচ্ছে। মানে কারণ আমি আমার বাপি আমার এতদিন গার্জিয়ান ছিল, এখন আমার গার্জিয়ান বলতে আমার হাজব্যান্ড হতে চলেছে। তো সেই কারণে একটা মন খারাপ। কিন্তু আমি তো নিজে থেকে জানি যে মন থেকে আমি যতটা এই বাড়ি ততটাই ওই বাড়ির। আর একেবারেই 5 মিনিটস ডিস্টেন্স বলা যেতে পারে বাড়ি, এই পাড়া ওই পাড়া। তো সেই কারণে ছোটোবেলা থেকেই আমি বলতাম যে দেখো, আমি এই বাড়িতে 3.5 দিন থাকবো, আমি ওই বাড়িতে 3.5 দিন থাকবো, এইভাবেই যেন আমার সপ্তাহটা বিভক্ত হয়। এক্ষেত্রে কিন্তু কারোর কোনো কথা যেন না বলার থাকে। তো যাই হোক, হাসতে হাসতে এবং হালকা কাঁদতে কাঁদতে, কারণ ভিতরে ভিতরে তো অবশ্যই একটা চাপা কষ্ট ছিল যেটা আমি প্রকাশ করিনি এবং করতে চাইও নি। কারণ সবারই এই বিদায় বেলাটা খুব কষ্টের হয়, কান্নার হয়। আমি চাইছিলাম যে আমার বিদায়ের এই মুহূর্তটা যেন কারোর চোখে না জল থাকে। তো আমি খুবই মজা করতে করতে এসেছি। বাড়ি থেকে বিদায় নেওয়ার এই মুহূর্তটা আর যাই হোক একটু হলেও মনে মনে কষ্ট হচ্ছিল। যাই হোক, তোমরা গতদিনকে দেখেছো যে আমার বর এসেছিল বাইকে, কারণ এই বাইকেই আমাদের 12 বছরের স্মৃতি। তো এই বাইকে চড়ে অনেক প্রেম, অনেক ঝগড়াঝাটি, অনেক আনন্দ, অনেক কান্নাকাটি সব কিছুই হয়েছে। তো এটা আমারই বক্তব্য ছিল এবং খুব আশা ছিল যে আমি বাইকে করেই বিয়ে করতে যেন ও আসে, এবং বাইকে করেই আমি শ্বশুরবাড়িতে যেন যেতে পারি। তো এটা নিয়ে একটা ছোট্ট স্টোরি বলি। বাইকটা প্রচুর প্রবলেম করছিল, কারণ বাইকটারও বয়স প্রায় 10 বছর। তো বুঝতেই পারছো, পুরনো বাইক একটু তো প্রবলেম হবেই। তো সেই বাইকটা আগের দিন রাত্রেবেলা আমাকে ফোন করে বলছে ও যে বাইকটা না প্রবলেম করছে, আমি না গাড়ি অ্যারেঞ্জ করছি, প্লিজ কিছু মনে করিস না। আমি ওকে বললাম, তখন রাত 11টা বাজে, আমি বললাম তুই যেভাবেই হোক গাড়িটা সারাবি, তারপরে আসবি, নাহলে আমি কালকে বিয়ের পিঁড়িতে উঠবই না। আমি আইবুড়ো ভাতের দিনকে জাস্ট কাঁদছি আর এইটা বলছি। তো সত্যি কথা, আমাদের ভাগ্য সাথ দিয়েছিল, এবং অত রাত্রেবেলায় ওর একটা বন্ধু তা অন্য একটা গ্যারেজে নিয়ে গেছিলো, কারণ আমাদের পাড়ায় কোনো গ্যারেজ খোলা ছিল না, এবং গাড়িটা সারানো হয় এবং যথারীতি ওই গাড়ি নিয়েই ও বিয়ে করতে যায়। তো কথা বলতে বলতে দেখো পৌঁছেই গেলাম শ্বশুরবাড়িতে। এবারে যত সমস্ত রিচুয়ালস আছে এই বাড়িতে সেগুলো হবে। বাইকে করে আসছিলাম বলে আমাদের পাড়ায় এবং রাস্তায় যত লোক ছিল প্রত্যেকেই প্রায় দেখছে আমাদেরকে যে কী হচ্ছে এটা এরকম। এখন আমাদের এখানে এই চলটা একেবারেই ছিল না। তো যাই হোক, আমি এখানে এসে আমাদের দুর্গা মন্দিরে প্রণাম করলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি তো সবে ইউটিউব চ্যানেল শুরু করেছি, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমি স্পাইসি ক্যান্ডি বলে একটা চ্যানেল আছে একটা দিদির, আমি ওনার নাম এখনও পর্যন্ত ঠিক জানি না, আমি ওনাকে ফলো করি। আমার তো বিয়ের ভ্লগের প্ল্যানিং আগে থেকেই ছিল। তো যখন আমি ইউটিউবে ওনার ভ্লগগুলো ঘাঁটছিলাম, দেখলাম উনিও ওই বিয়ের এরকমভাবেই ভ্লগ করেছেন, এবং
কোইন্সিডেন্টলি আমার বিয়ের মুকুটটা মানে শীতে পাটিটা ওনার সাথে অনেকটা ম্যাচ করে গেছে। যাই হোক, আমি আমার রিচুয়ালসে ফিরি। এখানে আমার বরণ হচ্ছে এবং এই কলসিটাতে কিন্তু জল ভরা ছিল, আর কলসিটা এতটাই ভারী আমাকে সাপোর্ট দিতে হয়েছে আমার ননদদের, যাতে করে আমি একা না হাঁপিয়ে যাই। তো মোটামুটি বেশ অনেকক্ষণ, এবং এর পরে একটা মজার ইনসিডেন্ট হয়, সেটা হচ্ছে দুধ ওতলানো। এইটা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা করে করা হয়েছিল। অনেকেরই এই রিচুয়ালসটা আছে, অনেকের আবার নেই। তো এটাও বেশ মজার। আর এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, মনে হচ্ছিল কতক্ষণে ঘরে ঢুকবো, কারণ এই জামা কাপড়গুলো পরে মানে শাড়ি পরে প্রচণ্ড ভারী লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকার ব্যাপারটা, এটা আমার বেশ ভালো লেগেছে। আগে অনেকের ভিডিও দেখেছি, আমার ইচ্ছা, আমি জানতাম না যে এই বাড়িতে এই রুলসটা রয়েছে, তো আমার বেশ ভালো লাগছিল। এবার শাশুড়ি মায়ের আশীর্বাদের পালা। আমাকে শাশুড়ি মা যে নোয়াটা দিচ্ছেন, এটারও অনেক স্টোরি আছে, আমি পরে কখনো বলবো। এই নোয়াটা একবারে তৈরি হয়নি, কিন্তু প্রায় 4 থেকে 5 বার অ্যাটেম্প নিয়ে এই নোয়াটা তৈরি করা হয়। তো এইবারে চলে এলো সব থেকে বড় পার্ট, সেটা হচ্ছে ঘর ধরা। আর ওদিকে আমার আর ওর, অনেস্টলি বলছি, দুজনেরই পেয়েছিল খুব জোর পটে। যাই হোক, কেউ খারাপ ভেবো না। খিদে ফেলে যদি কেউ বলতে পারে খিদে পেয়েছে, যদি কারোর ঘুম পায় তাহলে সে বলতে পারে ঘুম পেয়েছে, তাহলে কেন পটি পেলে সে বলতে পারবে না তার পটি পেয়েছে? তো এটা আমার একটা প্রশ্ন। যাই হোক, তো এই কষ্ট বুকে এবং শরীরে চেপে ধরেই আমাদের এই রিচুয়ালস পালন করতে হচ্ছিল। এবারে অনেকক্ষণ ধরে বচসা চলছিল। আর বান্টি তো একটা বেড কভার পেতে বসেছিল, বলেছিল তোদেরকে কি ডিমান্ড আছে বল। তো তারপর ও খুব মানে চিটিংবাজি করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত পারেনি। ওকে টাকা নিয়েই তবে ছেড়েছে সবাই ওর কাছ থেকে। একটা সামাজিক অনুষ্ঠান মানে তো শুধু দুটো মানুষ নয়, দুটো পরিবার এবং বন্ধুবান্ধব এবং অনেক লোকজন, সবার আনন্দ, হইহট্টগোল, চেঁচামেচি, আনন্দ, মজা, সব কিছুর সমাবেশ। তো এই হইটাই বাড়ি ফাঁকা হয়ে যাওয়ার পরে ভীষণ কীরকম একটা যেন ফিল হয়। আর এই মুহূর্তে আমাদের এই শ্বশুর বাড়িতে এত হইহট্টগোল, কিন্তু বাপের বাড়িতে ততক্ষণে একদমই হাহাকার অবস্থা, ফাঁকা ফাঁকা। তো এই ফাঁকা ফাঁকা ব্যাপারটা আমার খুবই কষ্ট লাগে। তো এখানে এসে এতটা আনন্দ হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছিল যে ওই বাড়িটা আজকে এতটা ফাঁকা হয়ে গিয়েছে। আর এই দিনে হয়তো প্রত্যেকটা মেয়েরই, সে যতই স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করুক না কেন সিচুয়েশান, একটু হলেও ভিতরে ভিতরে তাদের কাঁপে বা কষ্ট হয়। আবার এখানে এত আনন্দের মাঝখানে সব কিছু ভুলেই যাচ্ছিলাম। এরা এমনই রঙ্গ কীর্তি করছিল। আর এই হচ্ছে দীপান্বিতা দি, বলেছে যে আমি তোর কোল থেকে নামবো না যতক্ষণ না তুই আমাকে টাকা দিবি। আর ও ওদিকে এত জোরে পটি পেয়েছে, ও ঘাম মুছতে শুরু করেছে রীতিমতো। তো যাই হোক, এই একটা দুই বাড়ির মেলবন্ধন এবং দু রকমের ফিলিংস মিক্সড হয়ে একটা অদ্ভুত কিছু হচ্ছিল মনের মধ্যে, যেটা একেবারেই বলে বোঝাতে পারবো না। এই বাড়ি এবং ওই বাড়ি, দুই বাড়িরই একটা ভালো লাগা, মন্দ লাগা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্ক এবং একটা অনুভূতি যাকে বলে। ফাইনালি টাকাটা তো পেলো ঋত্বিকা, কিন্তু ঋত্বিকার হাতে এলেও ডিস্ট্রিবিউশনের ভারটা ওর হাতে ছিল। ওটাকে ডিস্ট্রিবিউট করতে হবে অত জনের মধ্যিখানে। তো এবারে এলো আশীর্বাদের পালা, এবং এই বাড়িতে যত বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তারা আমাদের আশীর্বাদ করলেন, গিফট দিলেন। এই আশীর্বাদটাই সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জীবনে। গিফট এটা তো পার্থিব জিনিস, অবশ্যই দেখতে ভালো লাগে, চটকদারি এবং ফ্লেক্স করতে পারি আমরা যে আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, কিন্তু থাকার মধ্যে আসলে থাকে কি, সেটা হচ্ছে আশীর্বাদ। প্রত্যেকটা মানুষের মাথার উপরে যদি তার থেকে বড় কারোর আশীর্বাদ না থাকে, তাহলে সে জীবনে কখনোই এগোতে পারে না। যতই টাকা থাকুক, যতই তার কাছে দামি দামি জিনিস থাকুক, যতই গুছি অলডো থাকুক না কেন, আশীর্বাদটা সব থেকে ইম্পর্টেন্ট। আর এইটা সত্যি কথা বলতে আমি খুবই ব্লেসড যে আমি এরকম কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি। আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভালোবাসা দিয়েছে এবং এতটা সাথ দিয়েছে। শুধু এখন বলে নয়,
অনেক ছোটোবেলা থেকে, সেই ছোট থেকে যবে থেকে আমরা প্রেম করেছি তবে থেকে আমাদের সাথ দিয়েছে এই প্রত্যেকটা মানুষ। আর এখানে ওর মাসি পিসি সবাই আশীর্বাদ করছিল এবং শেষমেশ এলো আমাদের ননদের পালা। এবং এই ননদ যারা আমার নিজের ননদ নয় অবশ্যই, আমার মাস্তুতো ননদ, তো ওরা আমার নিজের দিদির থেকেও অনেকটা বেশি। যেটা বললাম কাছাকাছি বাড়ি ছিল আমাদের, এবং ওরা যদিও থাকে সোদপুরে কিন্তু আমাদের রোজ নিয়মিত কথা হতো এরকম। তো ভীষণ পছন্দের মানুষ এরা, এবং ভীষণ পছন্দের উপহারও দিয়েছে আমাকে নূপুর। আমি ভীষণ খুশি। সবাইকে খুব খুব ভালোবাসা এবং অনেক অনেক প্রণাম আমাদেরকে এতটা সঙ্গ দেওয়ার জন্য এবং আমাদের মন ভরে আশীর্বাদ করার জন্য। কিন্তু এখানে আমার সাথে কিন্তু বিশাল বড় একটা চিটিংবাজি হয়েছে। আমার এই জামাইবাবু এই সবুজ কালারের গেঞ্জি আর ব্ল্যাক কালারের স্ট্রাইপ গেঞ্জি পরে আছে, দেখতে পাচ্ছ। ও বলল কানে কানে যে তোমার গায়ে ঠান্ডা জল ঢালা হবে না, গরম জল করে আনছি, দাঁড়াও। কিন্তু আলটিমেটলি যা হলো দেখতেই পাবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা খেলা চলছে। এই খেলাটা কি বুঝতেই পারছো। যদিও আমি বারবার জিতে যাচ্ছিলাম কিন্তু সবাই বলছিল আমি চিটিংবাজি করেছি, কিন্তু সত্যি আমি চিটিংবাজি করিনি, বিশ্বাস করো। আমিই ফার্স্ট আংটিটা পেয়ে গেছিলাম। যাই হোক, এই রিচুয়ালসটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা রিচুয়ালস। তো এটা সম্পন্ন হলো এবং এতটাই ঠান্ডা ছিল। এর পরের রিচুয়ালসগুলো আমাদেরকে দিয়ে আর করানো হয়নি, সরাসরি চলে গিয়েছিলাম স্নানের পর্বে। আর স্নান করতে করতে আমাদের প্রায় বেজে গেছিলো বিকেল 5টা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2024। তো বুঝতে পারছো ঠান্ডাটা কীরকম ছিল। আর এই সেই মুহূর্ত যেটাতে আমার সাথে চিটিংবাজি করা হয়েছিল। আমাদের বলা হয়েছিল আমাদের গরম জল ঢালা হবে গায়ে, কিন্তু আলটিমেটলি আমরা সেটা পাইনি। যখন মাথার উপর জলটা পড়লো দেখলাম পুরো বরফের কুঁচির মতন পড়ছিল। যাই হোক, আমি তো এখানে সাংঘাতিক ফিল করছিলাম, যেটা একেবারেই মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা জানিও তোমাদের দেখে ঠিক কী ফিল হচ্ছে। মন থেকে বলছি আমি একেবারেই রেডি ছিলাম না এই মুহূর্তটার জন্য। যাই হোক, স্নান সেরে আমরা চেঞ্জ করে নিলাম এবং আজকে সন্ধ্যাবেলা সেরকম কোনো ইভেন্ট ছিল না। দেখা হচ্ছে রিসেপশনের দিন, মানে আগামী কালকের ভিডিও। বিয়ে সংক্রান্ত অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে, গো অ্যান্ড চেক ইট আউট। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো বাই।